তুমি কি মনে করো আলু খেলে বা ভাত খেলে তোমার ওজন অনেক বেড়ে যাবে? তুমি ওয়েট লস ডায়েট করছো মানে ভাতটা ছুঁয়েও দেখবে না। তাহলে ভেবে দেখো তো, আগেকার দিনে মানুষ অনেক বেশি ভাত খেত এবং সব সবজিতেই আলু দেওয়া হতো, তারপরেও তাদের ওজনটা কিভাবে মেনটেন হতো? তুমি কোনটা খেতে বেশি ভয় পাও, ভাতটা না আলুটা? এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। এখনকার দিনে বেশিরভাগ মানুষই ভাতটাকে প্রচন্ড ভয় পায়, আর আলুটা তো কেনাই হয় না। সেই জায়গাতে ওয়েট লস করার জন্য প্রচুর স্যালাড খাওয়া হয়, প্রোটিন খাওয়া হয়, অনেকে কিটো ডায়েটও ফলো করে, কিন্তু রেজাল্টে কি কিছু হয়? তোমার ওজনটা কমছে, ভুঁড়িটা কমছে, আর ব্লাড সুগারটা? আগেকার দিনে প্রতি 4 জনের মধ্যে একজনের ব্লাড সুগার থাকতো, এখন সেই সংখ্যাটা অনেক বেড়ে গেছে। প্রতি 3 জনের মধ্যে একজনের ব্লাড সুগার ধরা পড়ে। তারপরেও এরকম প্রচুর মানুষ আছে যাদের ব্লাড সুগারটা টেস্টই করা হয়নি। আসল প্রবলেমটা আলু বা ভাতে না, প্রবলেমটা হচ্ছে তুমি কখন খাচ্ছ, কতটা খাচ্ছ, আর তার সাথে কি কি খাচ্ছ। এই সমস্ত জিনিসগুলো যদি এখন ঠিক না করো, তাহলে যত দিন যাবে তোমার মেটাবলিজমটা কমতে থাকবে, আর এগুলোই অনেক ক্ষতি করতে থাকবে তোমার। তাই এই সমস্ত জিনিসগুলো কি করে ঠিক করবে, ভাতটা আর আলুটা সঠিক কিভাবে খাবে, এই সমস্তগুলো জানার জন্য আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন বুক করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমেই সবচেয়ে বড় ভয়টার কথা বলা যাক, সেটা হচ্ছে ব্লাড সুগার। ভাত বা আলু দুটোই সিম্পল কার্বোহাইড্রেট, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাই এগুলো খেলে পরেই ব্লাড সুগারটা স্পাইক হয়, এটাতেও কোনো আর্গুমেন্ট নেই। কিন্তু রিসার্চে দেখা গেছে সুগার স্পাইকটা নির্ভর করে তোমার খাবারের কম্বিনেশনের ওপরে, শুধুমাত্র কার্বোহাইড্রেটের ওপরে না। তাহলে তুমি কার্বোহাইড্রেট খেয়েও এই সুগার স্পাইকটাকে কন্ট্রোল কিভাবে করবে? তার প্রথম স্টেপটা হচ্ছে কখনোই ভাত আর আলু দুটো একসাথে খাবে না, আর শুধু আলুও খাবে না। শুধু ভাত কেউই খায় না, তাই সেটা নিয়ে আর বললাম না। নেক্সট যেটা করবে, ভাত বা আলু যখন খাবে তার সাথে অবশ্যই একটা প্রোটিন খাবে, সেটা নিরামিষও হতে পারে, আমিষও হতে পারে। তার সাথে প্রচুর সবজি খাবে, সবজিতে ফাইবার থাকে যেটা ব্লাড সুগার স্পাইকটাকে কম করছে। আর তার সাথে ঘি বা কোনো গুড ফ্যাট খাবে, যেটাও সুগার স্পাইকটাকে কম করবে। এটা তোমার শরীরে কিভাবে কাজ করবে? প্রোটিনটা আর গুড ফ্যাটটা তোমার হজমটাকে ধীরে করবে, তোমার ব্লাড সুগার স্পাইকটাকে কম করবে, ইনসুলিনটাকে স্টেবল রাখবে, আর ভাত বা আলু খাওয়ার জন্য পেটে যে চর্বিটা জমতে পারে সেটাকেও বন্ধ করছে। তাই কখনোই আলু ভাজার সাথে ভাত খাবে না। ভাতের সাথে অল্প একটু ডাল, 1 বাটি স্যালাড, একটা মাছের টুকরো দিয়ে খাবে, তাতে একটা ব্যালেন্সড খাবার হবে। আর ভাতটা খাওয়ার জন্য তোমার ব্লাড সুগার স্পাইকটাও হবে না। এই খাবারের কম্বিনেশনটা তোমার কেমন লাগলো এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। এবারে আসি 2 নম্বর জায়গাটায়, রেজিস্ট্যান্স স্টার্চ, যেটা তোমার পেটের চর্বি কমানোর সবচেয়ে বড় অস্ত্র। তুমি যখন ভাতটাকে বা আলুটাকে রান্না করার পর সেটাকে ঠান্ডা করে নিচ্ছ, দীর্ঘ সময় 8 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখছো, তখন সেটার মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয়। তার জন্য সুগার স্পাইকটা অনেকটা কমে যায়। এই রেজিস্ট্যান্স স্টার্চটা তোমার গাটে গুড ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে, তোমার বেলি ফ্যাটটাকে কম করে, আর তোমার দীর্ঘ সময় পেটটা ভর্তি রাখে। এটা করা খুব সহজ। রান্না করার পর সাথে সাথে যে গরম ভাতটা খাও বা আলু মাখাটা খাও, আজকে থেকে সেটা বন্ধ করে দাও। আগের দিন ভাতটা রান্না করে আলুটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবে, তার পরের দিন সেটাকে রুম টেম্পারেচারে এনে অল্প একটু গরম করে খাবে। এতে তোমার গাট ব্যাকটেরিয়াটা ভালো থাকে, গাট ব্যাকটেরিয়া ভালো থাকছে বলে হরমোনটা ভালো থাকছে, আর হরমোন ভালো থাকছে বলে তোমার পেটে চর্বি জড়ো হচ্ছে না। শুধু একটা ছোট্ট পরিবর্তনে তোমার শরীরে এতটা উপকার হচ্ছে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা খাবার তোমাকে মোটা করে না, আবার কোনো একটা খাবার তোমাকে রোগাও করে না। স্টাডিতে দেখা গেছে তুমি যদি খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট হাঁটো, তাহলে তোমার ব্লাড সুগার স্পাইকটা 30% অবধি কম হয়। এটা করার জন্য তোমাকে জিমেও যেতে হবে না, আবার দামি দামি এক্সারসাইজ করার জিনিসও কিনতে হবে না। প্রতিবার খাবারের পরে জাস্ট 10 থেকে 15 মিনিট হাঁটবে, কিংবা এই সময়তে বাড়ির কোনো কাজও করতে পারো, বাগান করতে পারো, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো, কারোর সাথে ফোনে কথা বলতে বলতে পাইচারিও করতে পারো। তোমার বডিটা যখন মুভমেন্টস এর মধ্যে থাকছে, তখন এই ভাত বা আলুর জন্য যে সুগার স্পাইকটা হয় সেটা কম হচ্ছে। তুমি যদি আজকে দুপুরে লাঞ্চের পর 10 মিনিট হেঁটে থাকো, তাহলে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও ইয়েস। এবারে আসবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, কোন সময় তুমি খাচ্ছ। এটা তুমি কতটা খাচ্ছ সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। 35 বছর বয়সের পরে
কখন কোন খাবারটা খাচ্ছ এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কারণ ইনসুলিন সেন্সিটিভিটিটা তখন খুব বেড়ে যায়। ভাত খাওয়ার সঠিক সময় হচ্ছে দুপুর বেলাটা, যখন তোমার ডাইজেশনটা সবচেয়ে ভালো থাকে। আর অবশ্যই রাত্রের খাবারটা সন্ধ্যে 7টার থেকে 8টার মধ্যে শেষ করবে, তারপরে আর কিচ্ছু খাবে না। ভাত বা আলু খাওয়ার সবচেয়ে ভুল সময় হচ্ছে রাত্রের ডিনারে, তাই এই সময়টা কোনো রকম সিম্পল কার্বোহাইড্রেট তুমি খাবে না। রাত্রিবেলা তুমি ভাত বা আলু খেলে, তারপরে কোনো অ্যাক্টিভিটিস নেই, ঘুমিয়ে পড়ছো, তোমার খাবারটা ঠিক করে হজম হচ্ছে না, তোমার সুগারটা অনেক বেশি স্পাইক করছে। অ্যাজ এ রেজাল্ট সকালবেলা উঠে দেখছো অনেকটা ভুঁড়ি বেড়ে গেছে। তোমার মাথায় এত কিছু শোনার পর প্রশ্ন আসতেই পারে, কতটা ভাত বা কতটা আলু খাওয়া উচিত? এবারে সেই পরিমাপটাই জানবে। কতটা খাবে এটা তো বলবোই, কিন্তু তুমি জানো কি এক একটা ভাতে এক এক রকম সুগার স্পাইক হয়? শুনে খুব অবাক হলে? ভাতেরও অনেক রকম ভ্যারাইটি আছে, যেমন ঢেকি ছাটা চাল, যার জিআইটা অনেকটা কম আছে, কিংবা সেদ্ধ চাল, সেটাকেও যেহেতু একবার সেদ্ধ করা হচ্ছে তার জিআইটা কমে যাচ্ছে। যত কম জিআই হবে তত তোমার শরীরের জন্য সেটা উপকারী, তত সুগার স্পাইকটা কম হবে। তবে যে কোনো চালই তুমি যদি খুব কম খাও, 30 থেকে 50 গ্রাম চাল ফুটিয়ে খাও, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি অনেকটা বেশি চাল খাও, সেখানে চালের ধরনটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন পলিশড চাল খেলে বা আলু ভাজা খেলে, ফ্রেঞ্চ ফ্রাইজ সেখানে খুব বিখ্যাত, এই ধরনের খাবারগুলো খেলে তোমার প্রচুর ক্ষতি হবে। তুমি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু খেতে পারো, কিংবা ছোট আলু হলে দুটো ছোট ছোট আলু খেতে পারো, বড় একটা আলু কখনোই খাবে না। এবারে আসি অ্যাকচুয়াল ফুড পেয়ারিংটা। তোমার থালাটা এক্স্যাক্টলি কেরম দেখতে হবে। থালাটাকে 4 ভাগে ভাগ করবে, অর্ধেকটাতে সবজি নেবে, সেই সবজিরও অর্ধেকটা নেবে কাঁচা সবজি, স্যালাড, আর অর্ধেকটা নেবে রান্না করা সবজি, আর বাকি যে অর্ধেকটা থালা রইলো তার অর্ধেকটাতে নেবে প্রোটিন, আর বাকি অর্ধেকটাতে কার্বোহাইড্রেট। থালাটা ঠিক এরকম দেখতে থাকবে। ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরে রেফারেন্সে তোমার কাজে আসে। আর এর সাথে অবশ্যই হাফ চামচ বা 1 চামচ ঘি নিতে পারো, যেটা গুড ফ্যাট। এটা তোমার ব্লাড সুগার স্পাইকটাকেও কম করছে। সব সময় নুনটা কম খাবে, যাতে শরীরের মধ্যে জলটা ধরে না থাকে। কোনো খাবারই তুমি যদি ভয় ভয় খাও, সেটা তোমার শরীরের মধ্যে অনেক বেশি ক্ষতি করে। শুধু ভাত বা আলু এই ধরনের স্টার্চি কার্বোহাইড্রেটই তোমার সুগার স্পাইক করে না, তোমার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, এগুলো যথেষ্ট বেশি সুগার স্পাইক করে। তাই খাবারটা যতটা জরুরি, তোমার মানসিক পরিস্থিতিটাও ততটাই জরুরি। ভাত বা আলুটা তোমার শত্রু না। তুমি যদি ইন্টেলিজেন্টলি সেটা খেতে পারো, তাহলে সেটা খেয়েই তুমি সুস্থ থাকতে পারবে, ওজন কমাতে পারবে। তোমার যখন সুগারটা কন্ট্রোলে থাকছে, তুমি রেজিস্ট্যান্স স্টার্চটাকে ইন্টেলিজেন্টলি ব্যবহার করছো, প্রত্যেকবার খাওয়ার পর হাঁটছো, ঠিক পরিমাণে খাবার খাচ্ছ, আর মেন্টাল হেলথটাকে ঠিক রাখছো, অ্যাংজাইটি আর স্ট্রেসটা হতে দিচ্ছ না, তখন দেখবে অটোমেটিক্যালি একটা সিস্টেমেটিক ওয়েট লস হতে থাকবে, ভুঁড়িটা কমতে থাকবে, তোমার ঘুমটা ভালো হবে, তোমার চামড়ার রিঙ্কেলস গুলো চলে যাবে, স্কিনে একটা গ্লো আসবে, হরমোনটা ঠিক করে কাজ করবে, এবং সারাদিন তুমি এনার্জেটিক থাকবে। তাই এখন থেকে ভাত বা আলুটাকে ভয় করে খাওয়ার কোনো দরকার নেই, ভালোবেসে খাবে। তোমার শরীরের কোন জায়গায় ফ্যাট জমছে সেটা শুধু খাবারের ওপর বা লাইফস্টাইলের ওপর নির্ভর করে না, সেটা তোমার মানসিক স্বাস্থ্যের ওপরও নির্ভর করে। তোমার যদি জিন্সের প্যান্ট পরতে, লেগিংস পরতে বা শর্ট ড্রেস পরতে খুব ভালো লাগে, কিন্তু থাইতে এত বেশি ফ্যাট থাকে যে তুমি পরতে পারো না, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতে তুমি কি করবে, কি করবে না, কি ভাববে যাতে তোমার থাইয়ের ফ্যাটটা কম করতে পারো, এই সমস্ত জিনিসগুলো বলবো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।